আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পর্ব 3 এবং পার্ট 3 নিয়ে তোমাদের মাঝে আজকে আমি হাজির হলাম, যেখানে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 3, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পার্ট 2 এবং 1 ছিল যে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখন কি বলছে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ তুমি বা আমি বা আমরা যেখানে কর্ম করি বা কাজ করি সেখানে আমরা কিভাবে আমাদের তথ্য প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারি তার সম্পর্কে এই পার্ট 3 বলা হয়েছে। তো কি বলছে, তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়। অবশ্যই স্কুলের পর কি কলেজ, কলেজের পর ইউনিভার্সিটি, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। তো এই যে পাবলিক এখন আমাদের দেশে এই যে 3 ধরনের ভার্সিটি মূলত দেখা যায়, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে ন্যাশনাল এনইউ, আর একটা হচ্ছে যে প্রাইভেট। তো দেখা যায় সব থেকে বেশি প্রতিযোগিতা হয় এই যে পাবলিক পরীক্ষায়, কারণ এটা হচ্ছে একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে যেটা। আর এই যে এনইউ অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা, এটা বিভিন্ন কলেজে আর কি, কলেজে অনার্স মাস্টার্স যে পড়ানো হয় এটা হচ্ছে এনইউ, আর এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তো দেখা যায় যে আমরা যে কলেজ শেষ করে যদি আমরা কোথায় ভর্তি হতে যাই, ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাই, তখন আমাদের কি পরীক্ষা দিতে হয়, ভর্তি পরীক্ষা দিতে হয়। এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো। লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। ক্যাশ টাকা ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো। অনেক একটা ঝামেলা ছিল। আমরা যারা এই যে 90-এর দশকে যারা আছি বা আছেন, তারা হয়তোবা জেনে থাকবে। তোমরা হয়তো এগুলা পাও নাই, কারণ তোমরা তো মডার্ন যুগের মানুষ, আধুনিক যুগের মানুষ তোমরা। কিন্তু এই যে অতীতগুলো আমাদের জানা উচিত। তোমরা কিন্তু সবকিছু হাতের মুঠোয় পেয়ে যেতেছো। এই যে ইউটিউবে সার্চ দিলেই আইসিটি ফ্রিতে পড়াশোনা করতে পারতেছো। আগের মানুষ কি করতো, বারবার পড়তো, পড়ে শুনে নিজে নিজে পড়াশোনা করে এগুলা বের করতো। এতে কি হইতো, সময় বেশি লাগতো। তো তোমাদের কিন্তু এখন সময় সেভ হয়ে যাইতেছে। ওকে, অতঃপর সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো। কি একটা অবস্থা! তুমি সাপোজ মনে করো সিলেট থাকো, তুমি এখন ঢাকা, তো ঢাকা ইউনিভার্সিটি যাইতে হইতো, ফর্ম আনতে হইতো, টাকা জমা দিত, সবকিছু কিন্তু ওইখানে গিয়ে করতো। এখন কি করতে হয়, যে সিলেট আমি আছি, আমি ঢাকা পরীক্ষা দিব, আমি সিলেটে বসে কি করতে পারবো, আমি আমার অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো, টাকা জমা দিতে পারবো, ইভেন প্রবেশপত্র কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। শুধু পরীক্ষাটা গিয়ে আমি কি করবো, ঢাকাই দিব। এইটা এখন কত আধুনিক হয়েছে! পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশ হতো খবরের কাগজে। সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। এখন আর খবর কাগজের দিন নাই। এখন কি করা হয়, সাথে সাথেই মেসেজ বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখা যায়। যে 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। এই যে 2009 সালে, কত সালে, 2009 সালে। আর তখন আমি কোন ক্লাসে ছিলাম, এই যে পঞ্চম ক্লাসে ছিলাম, পঞ্চম শ্রেণীতে ছিলাম আমি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে, এবং এবং এই ভর্তি প্রক্রিয়ার কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না। ভর্তি রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না। 2009 সাল থেকে দেশের প্রায় সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। তো দেখো, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে আমরা এটাকে SUST সাস্ট বলে থাকি। এটা আমাদের সিলেটে অবস্থিত, সিলেটের আখালিতে অবস্থিত। এটা খুবই খুবই বাংলাদেশের যতটা তথ্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা। তো এই বিশ্ববিদ্যালয়টা কি প্রথম এই যে কাগজবিহীন অনলাইন ভর্তি প্রক্রিয়া কি চালু করে। এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্টফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে। তো সকলকে পথ প্রদর্শক দেখাইছে কে, আমাদের এই SUST সাস্ট, শাহজালাল ইউনিভার্সিটি অ্যান্ড সায়েন্স টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল একটি কর্মযোগ্য হয়ে গেল পানির মতো সহজ। দেখছো কত ইজি হয়েছে কাজটা। আর সবগুলো কাজ কিসের মাধ্যমে সম্ভব হয়েছে, শুধু তথ্য প্রযুক্তি জানার কারণে। বা এটাকে আমরা, তো এখানে কি দেখা যাইতেছে, এই যে স্মার্টফোন ব্যবহার করে এখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়। আমরা চাইলে নিজে নিজে স্মার্টফোন ব্যবহার করে কি করতে পারি, সব নিজে নিজে ভর্তি কার্যক্রম করতে পারি। তবে
যদি আমরা এক্সপার্ট না হই, কোনো কিছুতে ভুল হওয়ার সম্ভাবনা মনে করি, তাহলে অবশ্যই আমাদের কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমরা এই কাজগুলো করে থাকবো। তবে নিজে নিজে করা অবশ্যই ভালো। যদি অভিজ্ঞতা থেকে থাকে, তবে প্রথমবার হলে নিজে নিজে না করাই ভালো। তো এখানে একটা কাজ দেওয়া আছে, এই কাজটার সমাধান যদি তা চাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এই কাজের সমাধানটা দিয়ে দিব। কি বলছে দলগত কাজ? তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে তা গুছিয়ে লেখো। আচ্ছা, এটা না পারলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তীতে এইটা নিয়ে ভিডিও তৈরি করব। কাগজ ব্যবহার না করে অফিসের কার্যক্রম বা কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয়। আমাদের দেশে হয়তোবা এই যে 2009 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু করেছিল, কিন্তু এটি কিন্তু নতুন নয়। 1975 সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিন প্রথমবার এটি সম্পর্কে কি দেয় প্রবন্ধ একটি সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়েছিল, কিন্তু সেটি তো ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে, যেটি তখন কেউ চিন্তাও করতে পারতো না। এই যে 2000 সাপোজ মনে করো 1900 দিকে বা তারও আগে যদি তুমি বলতা যে এই যে মোবাইল ফোন একটা যন্ত্র আবিষ্কার হবে, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, এই যে ভিডিও কলে কথা বলতে পারবো, ফোনে কথা বলতে পারবো, সরাসরি ওকে দেখতে পারবো, ছবি তুলতে পারবো, তখন তোমাকে মানুষ কি বলতো? পাগল বলতো। ওই যদি তুমি এই বিষয়টা এই যে কি বলতা 1900 সালে বলতা বা তার আগে বলতো তুই পাগল নাকি, মানুষকে কিভাবে সম্ভব? কিন্তু দেখো এই যে আজ 2025 সালে এসে পৃথিবীর সব খবরাখবর আমরা সেকেন্ডেই পেয়ে যেতেছি। সেকেন্ডেই পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা কি করতে পারতেছি, এই যে যোগাযোগ করতে পারতেছি। তো এগুলো সব সম্ভব হয়েছে কি, এই যে প্রযুক্তির দ্বারা। তো এই যে প্রথমে যে এই যে কাগজবিহীন যে ভর্তি প্রক্রিয়া চালুর বিষয়টা তখন কেউ কল্পনাও করতে পারে নাই, তাই এটা কার্যক্রম হয়নি। এই ধারণা ছিল 1975 সালে, কিন্তু কেউ চিন্তাও করতে পারতো না। আচ্ছা, চিন্তা করলে ওকে কি গালি দিত, পাগল বলতো। তো তারপর কি বলছে দেখি, এখন এখন সেটি বাস্তবসম্মত হয়েছে। এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অবশ্যই অনেক অফিসে কাগজে কিছু লিখতে হয় না, কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। এটা ইমেল, এই যে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে লিখে একজন আরেকজনকে ইমেলে পাঠাতে পারে, বা হচ্ছে যে একই ইন্টারনেট ব্যবহার করলে যে পেন ড্রাইভ দিয়েও কি করা যায়, শেয়ার করা যায়, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলোতে শেয়ার করা যায়। কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে, কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। অর্থাৎ একই ইন্টারনেটে যদি যুক্ত থাকে, তো একই পলকে সব কাজগুলো হয়ে যাবে। কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায়। কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায়। দেখছো কত ইম্পর্টেন্ট। অর্থাৎ গাছ আমরা, তার মানে আমাদের কি গাছ কাটতে হবে না কাগজ তৈরি করার জন্য। আবার কি হবে, পরিবেশ থাকে অনেক সুন্দর। কাগজের লেখার কালি বা টুনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষণ হয় না। কত একটা সুন্দর। এই যে এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে যে এই যে পরিবেশটা থাকে অনেক সুন্দর, কাগজে লেখার কালি বা টুনার ব্যবহার হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ ও দূষণ হয় না। অর্থাৎ এই যে টুনার, এগুলো কিন্তু যদি ব্যবহার করি তখন আমরা কি করতে, পরিবেশ বা পরিবেশ দূষণ হইতো। এখন যেগুলো এইগুলা লাগবে না, যেহেতু তখন কি যে লেখার জন্য কালি লাগবে না, তখন কি পরিবেশের দূষণ হবে না। যেহেতু কাগজ নাই, তার মানে কি কলম থাকার প্রয়োজন পড়ে না। তো কলম নাই মানে কি কালিরও থাকার প্রয়োজন পড়ে না। যেখানে কি বলছে যে বাংলাদেশের প্রযুক্তিবিদদের তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে ইভিএম, ইভিএম ইলেকট্রনিক ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেওয়া ও ভোট গণনার কাজ করা যায়। এই যে এইটা হচ্ছে এই যে বাংলাদেশের প্রযুক্তিবিদের কয়েকজন প্রযুক্তিবিদের ছবি এখানে দেওয়া আছে। তারা কি করছে, এই যে ইভিএম আবিষ্কার করছে। ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওকে, তো তোমরা হয়তো অনেকে ইদানিং প্রথম ভোট, তোমরা তো সপ্তম শ্রেণীতে, তোমরা ভোট দিবা না, সরি। তো অনেকেই হয়তো ইদানিং প্রথম ভোট দিবা। আমার সৌভাগ্য হয়েছিল একবার ভোট দেওয়ার। আচ্ছা, যাই হোক। তো যত দিন যাচ্ছে কম্পিউটারের মনিটর গুলো বড় হচ্ছে, তাই সেখানে কিছু একটা পড়ার কাজটিও হয়েছে অনেক সহজ। দেখা গেছে নতুন প্রজন্মের তরুণেরা আজকাল কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে, কাগজে না পড়ে মনিটরে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এক সময় ক্যামেরায় ছবি তুলে সেগুলো প্রিন্ট করা হতো, আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট না করেই মানুষ সরাসরি কম্পিউটারে বা মোবাইল স্ক্রিনে দেখতে পায়। অবশ্যই আমার ফোনে কমপক্ষে তো 5,000 ফটো আছে এখন বর্তমানে। আগে ছিল অনেক, আগে ছিল 8,000,
এইগুলা ডিলিট হয়ে গেছে, এখন বর্তমানে আছে 5,000। এই সবগুলো ছবি আমরা কই মোবাইলে রাখি। আগে মানুষ কি করতো, 100 ফটো হইলে কি করতো, একটা ফটো অ্যালবাম বানাইতো, তারপর এগুলা কি করতো, বের করে গড়ে রাখতো। এখন আর এই যুগ নাই। যদিও এগুলা দেখতে ভালো লাগতো, অবসর সময় সবাই মিলে একত্রে দেখতো, ফ্যামিলি ফটো থাকতো, পার্সোনাল ফটো থাকতো। এখন যার যার মোবাইলে এগুলা দেখা হয় না, যার যার মোবাইলে যার যেই দেখে, মানে আপনার মোবাইল আছে মানে আপনি দেখতেছেন। ওকে, তারপর কি বলছে, এখানে আমাদের দেশের ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হয়েছে। এর ফলে ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সাথে ব্যাংকের যোগাযোগ থেকে শুরু করে গ্রাহকদের সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। এই যে এখন প্রতিটা ব্যাংকের কি আছে, একটা নিজস্ব ওয়েবসাইট আছে বা নিজস্ব অ্যাপস আছে, যেগুলোর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারি। আমার ব্যালেন্স দেখা থেকে শুরু করে আমি যে লেনদেন করছি এগুলো সব দেখতে পারি। এই যে এই সিস্টেমে গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা, তহবিল স্থানান্তর এবং বাহ্যিক কাগজপত্রের প্রয়োজন ছাড়াই যে কোনো বিল পরিশোধ করতে পারে। মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে, যে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে ব্যাংকের লেনদেন, ইউটিলিটি বিল, তারপর হচ্ছে কেনাকাটা করা, বাস, ট্রেন ও বিমানের টিকিট কেনাবেচা করা যায় কিসের মাধ্যমে, এই যে এই ব্যাংকের অ্যাপের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকের টাকা দিয়ে আর কি। তো দলগত কাজ, এখানে 2টা দলগত কাজ ছিল। এই দলগত কাজ কি বলছে, তোমাদের ক্লাসে 2টি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করো। তো একটা বিতর্কের আয়োজন করতে বলা হয়েছে, যেহেতু তোমরা স্কুলে অনেক মানুষ থাকবা তাই এটা করতে পারো তোমরা। আর নমুনা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি নমুনাটা দিয়ে দিব। তারপর নতুন শব্দ আমরা কি শিখলাম, নতুন শব্দ একটা হচ্ছে টুনার, একটা হচ্ছে ইলেকট্রনিক মেশিন, অর্থাৎ টুনার যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আবার ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে বললাম EVM, ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো এই নতুন শব্দগুলো আমরা এখন দেখি। এই যে নতুন শব্দ হচ্ছে, একটা হচ্ছে টুনার, একটা হচ্ছে কি টুনার, এই যে একটা টুনার, একটা হচ্ছে ইলেকট্রনিক মেশিন। এই যে টুনার, এটি হলো একটি শুকনো কালির পাউডার। ওকে, শুকনো কালির পাউডার যা লেজার প্রিন্টার ও ফটো কপিয়ার মেশিন প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তরল কালির পরিবর্তে এই সূক্ষ্ম পাউডার তাপ ও চাপের মাধ্যমে কাগজে স্থাপন করা হয়, যা দ্রুত এবং দীর্ঘস্থায়ী প্রিন্টের জন্য কার্যকর। দ্রুত এবং দীর্ঘস্থায়ী প্রিন্টার কাগজের জন্য আমরা কি ব্যবহার করি, এই যে টুনার ব্যবহার করি। তারপর হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই যে EVM, ইলেকট্রনিক, বিতে ভোটিং, এমতে হচ্ছে মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটি একটি ডিজিটাল ডিভাইস যা নির্বাচনের সময় ভোট গণনা ও গণনা প্রক্রিয়াকে সক্রিয় করে। কাগজের ব্যালটের পরিবর্তে ভোটাররা বোতাম টিপে ভোট দেন, যা সরাসরি মেশিনে রেকর্ড হয়। এর ফলে ভোট গণনা দ্রুততর হয় এবং মানবসৃষ্ট ভুলের সম্ভাবনা কম থাকে। অনেক দেশে এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ব্যবহৃত হয়। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের দেশের এই মেশিনগুলো ভালো থাকে না। এই মেশিনগুলোতে কি ত্রুটিপূর্ণ করেই রাখা হয়, আগে থেকেই সিস্টেম করা থাকে যে মানে জালিয়াতি করার সিস্টেমটা আগে থেকে EVM এ করে ফেলে। যারা আর কি ভোট কেন্দ্রে যারা জালিয়াতি করতে চায় আর কি, তারা কি করে এই মেশিনটাতে কি দিয়ে দেয়, একটা বাগ দিয়ে দেয়, একটা কি দিয়ে দেয়, একটা বাগ মানে ত্রুটি দিয়ে দেয়, যে এটা ভুল গণনা করবে বা এরকম আর কি সিস্টেমটা। সাপোজ মনে করো তুমি দিতেছো নৌকা, নৌকার দান যদি আমরা চিন্তা করি, নৌকা যদি 30 উঠে, তো ও ও কি করবে, ও এটা কনভার্ট করবে কি দানে। ওকে, এটা কনভার্ট করবে ধানে। আর সাপোজ মনে করো ধানে বুট উঠছে হচ্ছে 25টা, তো এখানে বুট পাওয়ার কথা, ধানে মনে করো উঠছে 50টা। ওকে, ধানে মনে করো উঠছে 50টা আর নৌকাতে 30টা। ও কি করবে, নৌকাটারে কি বানাইবে, ধান বানাইবে। এখন ধান হয়ে যাবে 50টা আর নৌকা হয়ে যাবে কতটা, এই যে 30টা। এইভাবে কি হবে, যে ঘুরে ফিরে কি পাস করবে, নৌকা পাস করবে। এরকম ভাবে আর কি একটা ত্রুটি দিয়েই দেয়। এটা হচ্ছে একদম সত্যি কথা। এই গতবার যেটা হয়েছিল, ইদানিং এটা হবে না আশা করি, কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, উনি খুবই একজন সৎ মানুষ। তো এই তো ছিল পার্ট পার্ট কত 3 নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল আর্ট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।